আর সজলদা বলে নাকি আমাদের পার্টিটা তৃণমূল নয়, ওখানে যেটা মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়ে তারপর তৃণমূলে ঢুকে দেওয়া যায়, আমাদের পার্টিতে এরকম ভাবে মোদীকে গালাগাল দিয়ে ঢোকা যায় না, তাই নাকি? শুভেন্দু অধিকারী মোদীকে গালাগাল দেয়নি কখনো? নাম শুনেছো শুভেন্দু অধিকারী বলে কারুর? হেভি গালাগাল দিতেন মোদীকে, চোর দাঙ্গাবাজ কি না বলতেন। সে এখন তোমার মুখ্যমন্ত্রী, তুমি নিজে গালাগাল দাওনি বিজেপিকে? তুমি নিজে দাওনি কোনোদিন বিজেপিকে? আরে ওদিকে পরে কথা বলবে, এদিকে আমায় বলো না। কখনো গালাগাল দাওনি বিজেপিকে যখন কংগ্রেস করতে, যখন তৃণমূল করতে? গোটা বিজেপি তো তৈরি হয়েছে বিজেপিকে গালাগাল দেওয়া লোকেদেরকে নিয়ে। এখানে দাঁড়িয়ে বলছে আবার ঠিক কথা বলেছে, পোস্টপল ভায়োলেন্স। আমরা দেখেছি যে পোস্টপল ভায়োলেন্সের চেহারা 2011 পর থেকে 2021 পর্যন্ত তার গান পয়েন্টে আমরা ছিলাম। মূলত আমাদের কর্মীরা মরেছে, প্রাণ দিয়েছে, রক্তাক্ত হয়েছে, খুন হয়েছে, আমাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। 2021 বিধানসভা ভোটের পরে যেহেতু বিজেপি তখন প্রধান প্রতিপক্ষ বলে উঠে আসলো এবং আমরা বামপন্থীরা পিছিয়ে গেলাম, 2021 পরে আমাদের থেকে অনেক বেশি পোস্টপল ভায়োলেন্সের শিকার হয়েছে বিজেপির কর্মীরা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে। তোমরা সেই কর্মীদের প্রতি কি বিচার করছো আজকে? আজকে যে জুন মালিয়া এখন মোদির জোট শরিক হয়ে গেছে, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে গিয়ে দিল্লিতে হাত মেলাচ্ছে, মোদির সঙ্গে ইন্ডিয়ার বৈঠক করছে, এই জুন মালিয়ার ভিডিও এইবার ভোটের পরে আমরা দেখিনি, সামনে আসলো। মেদিনীপুরে কর্মী সভায় বলছেন যে 4 মে ভোটের রেজাল্টটা বেরোক, আমরা জিতে যাব। তারপরে আমাদের দিদিকে নিয়ে ওরা অনেক উল্টোপাল্টা কথা বলেছে। 5 তারিখের পরে বিজেপিকে আমরা এমন মার মারবো, এমন মার মারবো, ওদেরকে আমরা টের পাইয়ে দেবো। এই জুন মালিয়া বলেনি? 5ই মের পরে তোমাদেরকে মারার কথা ছিল এই জুন মালিয়ার, তোমাদের কর্মীদেরকে খুন করার কথা ছিল, তোমাদের ঘরবাড়ি পোড়ানোর কথা ছিল তোমাদের কর্মীদের। তার বদলে সেই জুন মালিয়া এখন মোদির সঙ্গে বসে মিটিং করছে। মানে তথাগত বাবু, কেন আপনাদের ধর্ম নিয়ে আপনারা যখন রাজনীতি করেন ওটাকে আমাদের ধর্ম মনে হয় না, রাজনীতি মনে হয়? আপনার তো বিরাট রাগ ছিল সায়নী ঘোষের ওপর। শিব ঠাকুরের অপমান করেছে, শিব ঠাকুরকে অন্নম পড়িয়েছে বলে আপনি আবার তার নয় মামলা ঢুকে দিয়েছেন। এখন কেমন লাগে তথাগত বাবু? এই শ্রাবণ মাস, ভরা শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের পূজন মাস, এই সময় মোদিকে আর সায়নী ঘোষকে একসঙ্গে দেখতে কেমন লাগে? যদি ওটা সত্যি আপনাদের ধর্মীয় আবেগ হতো না, যদি সত্যি শিব ঠাকুরের প্রতি আপনাদের কোনো ধর্মীয় আবেগ থাকতো, তাহলে আজকে মোদি আর সায়নী ঘোষ জোট শরিক হয়ে যেত না রাতারাতি। ওটা আপনাদের ধর্ম ছিল, ওটা আপনাদের ধান্দা ছিল। তাই সায়নী ঘোষ, ববি হাকিমরা এখন রাজনৈতিক আশ্রয় পেয়ে যায়। মাঝখান থেকে গরিব মুসলমান, সে তার ধর্মটাকে পালন করতে পারবে কিনা, তার মসজিদে আজানের আওয়াজ মাইকে বাইরে আসবে কি আসবে না, তার জন্য তাকে আক্রান্ত হতে হয়। এখানে হুমায়ুন কবির কদিন আগে দেখি বিধানসভায়, তার আগে হুমায়ুন কবির সমাবেশে বলল যে মুর্শিদাবাদের সব মুসলমানকে জড়ো করবো, করে বিজেপি জেলা সভাপতিকে এখান থেকে গুম করে দেবো, আর খুঁজে পাওয়া যাবে না, এই করবো ওই করবো, সবকিছু করবো। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব, গরম গরম কথা বলার, এইসব কথা বলে উস্কানি দেবো, এইসব করা বন্ধ হয়ে যাবে। ব্যবস্থা কি হলো চিন্তা করতে পারেন? হুমায়ুন কবির যে কথাগুলো বললো রেজিনগরে, হুমায়ুন কবিরের ওই মিটিং এর যারা ওই প্যান্ডেল বেঁধেছিল আর মাইক লাগিয়েছিল তারা গ্রেপ্তার হলো। আর যে হুমায়ুন কবির এই কথাগুলো বললো, সে দেখি কদিন আগে দেখি গোলাপ ফুলের তোড়া দিচ্ছে শুভেন্দু অধিকারীকে। এই আপনাদের রাজনীতি? এই আপনাদের রাজনীতি? আপনাদের লজ্জা করে না? তারপর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। এখানে অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস হেরে গেছে, ভোটে জিততে পারেনি, বেপাত্তা, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ভাই স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়ে গেল, ওই মেসির কাণ্ডের জন্য অরূপ বিশ্বাসকে পুলিশ খুঁজছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ কি না, অরূপ বিশ্বাস নাকি তৃণমূলের একটা পার্টি ফান্ডের সিগনেটারি ছিল, ও ব্যাংকে নাকি চিঠি পাঠিয়ে দিয়েছে যে অভিষেক ব্যানার্জির কথায়, মমতা ব্যানার্জির কথায়, তৃণমূলের কারোর কথায় যেন ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা না দেওয়া হয়, অ্যাকাউন্টটাকে যেন লক করে দেওয়া হয়। কিরম ম্যাজিক! নিশ্চয়ই এটা কোইন্সিডেন্স, নিশ্চয়ই এটা কাকতালীয়, এর সাথে নিশ্চয়ই বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপি তো খুব ভালো। তো ঠিক এই চিঠিটা চলে যাওয়ার পরে হঠাৎ করে অরূপ বিশ্বাস একদিন বেরিয়ে এলেন, আর গ্রেপ্তার হওয়ার ভয় থাকলো না, দিব্যি যাচ্ছেন, কোর্টে যাচ্ছেন, থানায় যাচ্ছেন, যেটা হচ্ছে বাড়ি চলে যাচ্ছেন। ওমা, তার ভাইকে যে গ্রেপ্তারটা করা হয়েছিল, যে একজন টেকনিশিয়ানের অভিযোগে যে তাকে নাকি শ্লীলতাহানি করেছিল স্বরূপ বিশ্বাস, সে দেখি দুদিন আগে হঠাৎ ফেসবুক লাইভ করে বলছে আমি জীবনে স্বরূপ বিশ্বাসকে চোখেই দেখিনি, আমাকে বলেছিল বলতে তাই বলে দিয়েছে, এখন আমি আমার কমপ্লেন ফেরত নিয়ে নিচ্ছি। কি সুন্দর না রাজনীতি! এখানে একটা কথা শুনলাম, প্রসূনবাবুদেরকে নিয়ে বললো সজলদা যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি প্রসূনবাবুরা করেন, আমি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শোনাচ্ছি। প্রসূনবাবু দেখুন তো, গলাটা আপনারই তো। আজকে চাঁচলে এসেছিল, চাঁচলে এসে ও আমাদের নেতৃত্বের নামে এবং আমার নামেও কিছু মন্তব্য করে। এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু। সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, কারণ এক বিকৃত রুচির শিকার হয়েছিল বলে। তাহলে এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম আছে, হয়তো ইরেকটাইল ডিসফাংশনও থাকতে পারে।
কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি হচ্ছে। পরামর্শ দেব শুভেন্দুকে যে এখানে চাঁদসি চিকিৎসালয় আছে আমাদের এখানে, ভালো ভালো চাঁদসি চিকিৎসা পাওয়া যায়। নিজের পৌরসত্বকে আগে ফিরে পান। আপনার পুরুষত্ব নিয়ে খুব সমস্যা আছে, সন্দেহ আছে, সবাই জানেন। আর উনি বলেছেন যে পাশের জেলায় বালুরঘাটে ওখানে গেলে নাকি উনি শুনতে পেয়েছেন অনেক কিছু। ঠিকই বলছে, কারণ ওনার 4টে বয়ফ্রেন্ড ওখানে আছে আমি জানি, রিসেন্টলি গিয়েও ছিলেন। এখন বয়ফ্রেন্ডের সাথে ওনার আর ওনার বাপের 2-3টে গার্লফ্রেন্ডও আছে। বাপের গার্ল এরপরে মানে আমার এইটুকু চালাতেই অস্বস্তি হচ্ছিল। যাই হোক, আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শোনা লজ্জা করে না? এই সমস্ত লোককে তোমরা শেল্টার দিচ্ছ, বলছো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে এরা, হ্যাঁ?